আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আক্রমণ পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা। ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকো তেল শোধনাগার বন্ধ। তেহরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছে যৌথ বাহিনী। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমদ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত 2। মুন্সিগঞ্জে বাজারের টেন্ডার নিয়ে নিজেদের মধ্যে সংঘাত। আমদানি রফতানির নিষেধাজ্ঞা তুলে নিতে বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। জনগণ কেন্দ্রিক সহযোগিতা বাড়াতে চায় দিল্লি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার 6 মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে 200-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েত 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। 2টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে 3টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় 6 পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতে খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 10 দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে 24 ঘণ্টাতেই ছোড়া হয়েছে 200-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি
আর ভাষণ দিবেন না সেটা। কিশোরগঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে রায়গঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জে টেন্ডার জমা দেয়া নিয়ে মারামারিতে জড়ায় ক্ষমতাসীন দলের 2 গ্রুপের নেতাকর্মীরা। সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়েছে যুবদল নেতাকর্মীরা। সিরাজগঞ্জের রায়গঞ্জের গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের সরকারি পুকুরের দখল নিয়ে দুপক্ষের বিরোধ চলছে বছর দেড়েক ধরে। এরই জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে পুকুরটি 3 বছরের জন্য লিজ নেয় দলটির স্থানীয় নেতা আসমত আলী। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন তিনি। বছর দেড়েক ধরেই পুকুরটি দখল নেওয়ার চেষ্টা করছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। সোমবার সকালে তার লোকজন পুকুরটিতে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে নিহত হন ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। আহত হয়েছেন অন্তত 10 জন। আমরা আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আমরা এই ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে মারামারিতে জড়ায় বিএনপির দুপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধলাগাঁও বাজারের ইজারার জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন দরপত্র জমা দিতে যায়। এই সময় তাদের বাধা দেয় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের সংকটে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে জনগণ। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এমন অবস্থানের কথা স্পষ্ট করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়, সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনাই সমাধান হতে পারে। দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বিপর্যস্ত দেশটি। পাল্টা হামলায় সংঘাত ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এ অবস্থায় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে শোক জানিয়ে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। পরে ব্রিফিংয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে জনগণ, যা নিশ্চিতেই কাজ করছে সরকার। আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। সকল মন্ত্রণালয় একসাথে একটা কোলাবোরেশনে কাজ করছি, যাতে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকরা যেন সুরক্ষিত থাকে। এর আগে মন্ত্রণালয়ের প্রথম বিবৃতিতে ইরান কর্তৃক কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছিল। এ নিয়ে দ্বিতীয় বিবৃতি দেয়াকে ইতিবাচক